বামেরা তো এখন আছে শুধু জেএনইউ, কেরালা আর ফেসবুকে। তাহলে বাংলায় বামেরা মহাশূন্যে থাকতো। বাংলার ভাষা আন্দোলনের প্রথম শহীদের বাড়ি এখানে, শফিকুর রহমান, তার বাড়ি আমি গেছিলাম। আমি আমার প্রচার শুরু করি তার বাড়িতে, তার ভাইয়ের পায়ের ধুলো নিয়ে। এবং ঘটনাচক্রে তিনি একজন মুসলিম। আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমি শকুন্তলা মায়ের মন্দিরে পুজো দিয়েছি, আর ওই ভাষা শহীদের বাড়ি থেকে তার ভাইয়ের পায়ের মাটি ছুঁয়ে আমি ওখান থেকে প্রচার শুরু। কারণ আমরা জানি অস্মিতা ব্যাপারটা, এটাকে ফিরিয়ে আনতে। বামেরা ভেবেছিল যে ওদের শূন্যের গেরো যেটা, সেটা কেটে গিয়ে ওদের ক্যাপ্টেন একটা আসন পাবে। তো আপনি দীর্ঘদিন এনএসজিতে ছিলেন, তারপরে রাজনীতিতে আসার প্রয়োজন পড়লো কেন? যারা ওই টোল গেটে 25 টাকা বা 50 টাকা বাঁচানোর জন্য আই কার্ডটা শো করে, আমি সেটা কোনোদিন করি না। কারণ কাদা ছেটার যে বিষয়টা আপনাকে নিয়ে ইতিমধ্যেই একটা বিতর্ক হচ্ছে, এবং শুধু সেটা আর উত্তরপাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা রাজ্য জুড়ে এই বিতর্কটাতে খারাপ লাগে না একজন মানুষ হিসেবে? একটি দেশের রাজনীতি কেমন হবে, সেখানকার সরকার বা প্রশাসন কেমন হবে, সেটা মানুষের ওপর। মানুষ তাদের বুঝে। তৃণমূল ভেবেছিল যে এখানে পরিবারবাদকে প্রতিষ্ঠিত করতে পারবে। বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতার কথা বলেন, উত্তরপাড়ার অস্মিতা তো ধ্বংস। 15 বছর ধরে তো ওনার এমএলএ ছিল, তার আগে 34 বছর বাম। 50 বছরে কি করেছে? নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর ক্ষেত্রে বহু মানুষের নাম বিজেপি বাদ দিয়েছে, এবং এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এই এসআইআর এ কতটা প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? যে এখানকার মেয়েরা, মায়েরা, বোনেরা, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওই রাত 8টার গানে তাদের জন্য বিপান্ত। আমি যদি সারা জীবন আমি আইন শৃঙ্খলার এসব কাজ করে উঠতে পারি, বিহারীদের ঠান্ডা করতে পারি, আর এই তৃণমূলের সমাজ বিরোধী তো কর্ম, ওই খরগোশ আর কচ্ছপের দেশের মতো। ওরা যদি খরগোশ হতে চায়, তাই নিয়ে আত্মসন্তুষ্ট হোক, আমি না কচ্ছপ। নমস্কার, মুখোমুখি সোজা কথায় ইনফো পালস বেঙ্গলে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। তার নিজস্ব একটা পরিচয় আছে। তিনি এনএসজিতে ছিলেন দীর্ঘদিন, তারপরে অবসর নিয়ে বেশ কিছুদিন পরে যোগদান করলেন রাজনীতিতে, এবং রাজনীতিতে যোগদান করে একেবারে উত্তরপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী তিনি। প্রথমে আপনাকে স্বাগত ইনফো পালস বেঙ্গলে। আপনার প্রথম যে প্রশ্ন, এরকম একটা দেশ সেবার কাজে যুক্ত, আপনি দীর্ঘদিন এনএসজিতে ছিলেন, তারপরে রাজনীতিতে আসার প্রয়োজন পড়লো কেন, এবং আপনি কি মনে করেন রাজনীতিতে আসলে দেশ সেবার কাজটা আরো বেশি করে করা যায়? দেখুন, রাজনীতিতেই তো দেশ সেবার কাজের চাবিটা রয়েছে। কারণ ভারত তো একটা গণতান্ত্রিক দেশ, বৃহত্তম গণতান্ত্রিক দেশ পৃথিবী। এবং এটা তো পাকিস্তান নয় যে ইন্ডিয়ান আর্মি দেশ চালাবে। এটা রাজনীতির বৃত্তের মধ্যে থেকেই করতে হয়। দ্বিতীয়ত, এটা আমি বিশ্বাস করি, এটা অনেক বিখ্যাত দার্শনিক একজন বলে গেছেন যে একটি দেশের রাজনীতি কেমন হবে, সেখানকার সরকার বা প্রশাসন কেমন হবে, সেটা মানুষের ওপর নির্ভর করছে, মানুষ কাদের বেছে আছে। তো আপনি এখনো যে কোনো জায়গায় যদি বলেন যে আপনি রাজনীতি করছেন, আমি যখন দেখেছি আমার পরিবারের প্রত্যেকের প্রচন্ড ভাবে বিরোধিতা করেছে, এই নোংরার মধ্যে নামবে কেন। আমি জানি নোংরা, আমার গায়ে নোংরা ছিটাচ্ছে, তাহলে এই নোংরাতে যদি আমি না ঢুকি, তাহলে নোংরাটা পরিষ্কার হবে কি করে? বাইরের পৃথিবী বা বাইরের কোনো গ্রহ থেকে তো কেউ আসবে না। নোংরা যে সিস্টেমটা হয়ে গেছে, এটাকে যদি ধরে ঝাঁকাতে হয়, তো সিস্টেমের মধ্যে তো আসতে হবে। তাই রাজনীতিতে এলাম। পাওয়ার কিছু নেই, যদি বেঁচে থাকতে থাকতে দিয়ে যেতে পারি কিছু পশ্চিমবঙ্গকে, এটাই বড়। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এই যে আপনি শুরুতেই বললেন পরিবারের আপত্তি, তা সত্ত্বেও আপনি রাজনীতিতে, এবং কাদা ছেটার যে বিষয়টা আপনাকে নিয়ে ইতিমধ্যেই একটা বিতর্ক হচ্ছে, এবং শুধু সেটা আর উত্তরপাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, সারা রাজ্য জুড়ে এই বিতর্কটাতে খারাপ লাগে না একজন মানুষ হিসেবে, বা
একজন প্রাক্তন আপনি এনএসজি তে ছিলেন, এটা খারাপ লাগার একটা জায়গা তৈরি হয় না? না দেখুন, আমার ব্যাপারটা হচ্ছে যে আমি যে এনএসজি তে বা রয় কাজ করেছি, দেশ সেবার কাজ করেছি, এটা আমার অত্যন্ত গর্বের বিষয়। এবং আমি আজ পর্যন্ত আমি অনেক বহু প্রাক্তন সেনা অফিসারকে বা কর্মীদের চিনি যারা ওই টোল গেটে 25 টাকা বা 50 টাকা বাঁচানোর জন্য আই কার্ডটা শো করে। আমি সেটা কোনোদিন করি না, কারণ যে কাজটা করেছি দেশের জন্য সেটা ওই 25 টাকা বা 50 টাকা বাঁচানোর জন্য না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি জানি যে আমাকে নোংরা পরিষ্কার করতে হবে। আপনি যে কোনো জায়গায় নর্দমা থেকে যখন নোংরা জল বা পাক সরাবেন, সেখান থেকে দেখবেন কিছু মশা মাছি বিষাক্ত পোকা আপনাকে কামড়াবে বা কামড়ানোর চেষ্টা করবে। আপনি যদি সেটাতে ব্যস্ত হয়ে পড়েন তাহলে নোংরা জমা জলটা ওখানেই পড়ে থাকবে। আবর্জনা পরিষ্কার করবো এবং করবো, কেউ ঠেকাতে পারবে না। তো এই যে মশা মাছিগুলো আপাতত আমি অগ্রাহ্য করছি, তার মানে এই নয় যে আমি চুপ করে বসে থাকবো। যথাসময়ে পেস্টিসাইড মারা, আমি জানি পেস্টিসাইড কি করে মারতে হয়, কীটনাশক ব্যবহার করি। আপাতত আমি আমার কাছে ফোকাস করছি, প্রচারে ফোকাস করছি, মানুষের কাছে যাচ্ছি। আর বাংলার রাজনীতি সোশ্যাল মিডিয়া, টুইটার বা ফেসবুক সেটা সিদ্ধান্ত নিয়ে নেয় না। তাই যদি হতো, বামেরা তো এখন আছে শুধু জেএনইউ, কেরালা আর ফেসবুকে, তাহলে বাংলায় বামেরা মহাশূন্যে থাকতো না। তো এটা ওদের ভয়, ওদের প্রচন্ড আতঙ্ক। তৃণমূল বাম দুজনে মিলে প্রচন্ড আতঙ্কিত। তৃণমূল ভেবেছিল যে এখানে পরিবারবাদকে প্রতিষ্ঠিত করতে পারবে, আর বামেরা ভেবেছিল যে ওদের শূন্যের গেরো যেটা সেটা কেটে গিয়ে ওদের ক্যাপ্টেন একটা আসন পাবে। এটা দুটোই যখন হচ্ছে না, ওরা আতঙ্কিত। আতঙ্কিত হলে ওরা আক্রমণ করবেই। আমি এই নোংরামো, এই যে দালালি, এগুলোকে নষ্ট করবো, নির্মূল করে দেবো, সেটা ওরা জানে। এগুলো করবে, আমি এগুলো গুরুত্ব দিই, যথাসময়ে যা ব্যবস্থা নেওয়া। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনার যখন ঘোষণা করা হলো যে আপনি উত্তরপাড়ার প্রার্থী, তো ইতিমধ্যে কিন্তু তৃণমূল এবং সিপিএম তারা বেশ কিছুদিন আগেই প্রার্থী ঘোষণা করেছে, প্রচারও নেমে পড়েছে। সেই দিক থেকে তো আপনি একটু পিছন থেকে দৌড় শুরু করলেন। না, সেটা কিছু না। এটা অনেকটা ওই খরগোশ আর কচ্ছপের রেসের মতো। ওরা যদি খরগোশ হতে চায়, তাই নিয়ে আত্মসন্তুষ্ট হতে চায়, হোক। আমি না কচ্ছপ, একটু দেরিতে শুরু করলাম, কারণ আমার নিজের সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। ওই যে বললাম, আমার সমস্ত পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার যে নিজস্ব পরিমণ্ডল, সবাই এর তীব্র বিরোধিতা করেছে। সেই বিরোধিতা কাটিয়ে আমাকে বেরিয়ে আসতে একটু সময় লেগেছে। ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। আপনি প্রচার করছেন, উত্তরপাড়া বিধানসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। আপনার কি মনে হয়েছে যে এখানকার মূল সমস্যা সেটা কি, বা মানুষ আপনাকে কি বলছে? দেখুন, এখানে দুটো সমস্যা আমার যেটা সব থেকে মানে আমার চোখে পড়েছে বা আমি অনুভব করতে পেরেছি। একটা তো ব্যবহারিক সমস্যা। ব্যবহারিক সমস্যা মানে এখানের আইন শৃঙ্খলার অবনতি, এখানে শিল্প কলকারখানা সব শেষ। হিন্দুস্তান মোটর ভারতবর্ষের গর্ব, সেটা একদম ভগ্ন স্তূপ। আমি ওখানে গিয়ে প্রোগ্রাম করেছি। হিন্দুস্তান মোটরের ওই ভগ্ন স্তূপে ধর্ষণের কাণ্ড ঘটেছে। এখানে আমি আসার পরেই এই কয়েকদিন আগে আমি ইনভলভ হয়েছিলাম ওটাতে। সে আমরা সাংঘাতিক ডেমনস্ট্রেশন করি। একটি সরকারি স্কুলে 10-12 জন শিশুর সঙ্গে যৌন নির্যাতন করেছে, এবং তৃণমূলের সরাসরি প্রত্যক্ষ মদতে পুলিশ ওই কেসটাকে দাবিয়ে দিয়েছিল। তারপর আমরা যাই এবং শুনেছি ক্যাপ্টেনও ওখানে গেছিলেন, ছবি টবি তুলে চলে এসেছেন। আমরা যাই এবং 3 ঘন্টার মধ্যে আমরা ধমকি দিয়েছিলাম যে জিটি রোড অবরোধ করবো, এবং জানি আমি যে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে এবং তাতে এই অবরোধ ধর্ণা এগুলো নিষিদ্ধ। আমি প্রকাশ্যে বলেছিলাম টিভি ক্যামেরা চ্যানেলগুলোর সামনে যে আমার যদি তাতে নির্বাচনী প্রক্রিয়াতে আমি ক্যান্সেল হয়ে যায় আমার নাম, আমার কোনো পরোয়া নেই। যদি 3 ঘন্টার মধ্যে এফআইআর না হয়, আমি কিন্তু জিটি রোড অবরোধ করবো। এবং আমি বলেছিলাম আমি বাংলা মুখ্যমন্ত্রীকে এখানে 3 ঘন্টার মধ্যে শুধু এফআইআর হয় তা নয়, পোস্টতে ওই অভিযুক্তকে চন্দননগর থেকে তুলে এনে অ্যারেস্ট করা 3 ঘন্টায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই যে সমস্যাগুলো, আইন শৃঙ্খলা নেই, তোলাবাজি, এত এখানে জলাশয়, সেগুলো বুঝিয়ে দিয়ে প্রমোটিং চলছে,
পুরো প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস হয়ে গেছে। এক একটা ওয়ার্ডে আমি ঘুরছি, কোনো ওয়ার্ডে রাত্রেবেলা কোথাও লাইট জ্বলে না, ড্রেনগুলো থেকে পচা পাকের গন্ধ আসে, পরিষ্কার হয় না। এই যে জিনিসগুলো, ছোট ছোট দোকানদার, সবজিওয়ালা, তারা হত্যা উসুলিতে প্রাণ হস্তাগত তৃণমূলের অত্যাচারে, এগুলোকে বন্ধ হবে। এটা হলো আপনার ব্যবহারিক দিক। আরেকটা দিক, সেটা আরো ভয়ঙ্কর, সেটা হচ্ছে উত্তরপাড়ার যে গর্ব। উত্তরপাড়া নবজাগরণের পীঠস্থান, হুগলি, তার মধ্যে উত্তরপাড়া, কোন্নগর, সেখানে যে অবস্থা, শিক্ষা, সংস্কৃতি, উত্তরপাড়ার যে অস্মিতা ছিল, বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতার কথা বলেন, উত্তরপাড়ার অস্মিতা তো ধ্বংস। 15 বছর ধরে তো ওনার এমএলএ ছিল, তার আগে 34 বছর বাম, 50 বছরে কি করেছে তারা? বাংলার ভাষা আন্দোলনের প্রথম শহীদের বাড়ি এখানে, শফিকুর রহমান, তার বাড়ি আমি গেছিলাম। আমি আমার প্রচার শুরু করি তার বাড়িতে, তার ভাইয়ের পায়ের ধুলো নিয়ে। এবং ঘটনাচক্রে তিনি একজন মুসলিম, আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমি শকুন্তলা মায়ের মন্দিরে পুজো দিয়েছি, আর ওই ভাষা শহীদের বাড়ি থেকে তার ভাইয়ের পায়ের মাটি ছুঁয়ে আমি ওখান থেকে প্রচার শুরু করেছি। কেন আমরা জানি অস্মিতা ব্যাপারটা, এটাকে ফিরিয়ে আনতে হবে। জয়কৃষ্ণ লাইব্রেরি, এশিয়ার প্রাচীনতম লাইব্রেরি, 25 জন ওখানে কর্মী থাকার কথা, রয়েছে 4 জন। আমার তৃণমূলের প্রতিনিধি তো এই নিয়ে কথা বলেন না। উনি দীপাঞ্জন মাধ্যমিক পাস কিনা সেটা নিয়ে কথা বলেন, দীপাঞ্জন এনএসজি টি শার্ট পরেছে কিনা তাই নিয়ে কথা বলতে যান। আমার লড়াই এগুলো। উত্তরপাড়ার মানুষ বোকা নয়, আর তারা এই গিমিক চমকের রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলার অন্যতম বর্ধিষ্ণু শিক্ষিত সমাজ হচ্ছে উত্তরপাড়ার মানুষ। তারা জানে, তারা সিদ্ধান্ত নিয়ে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এবছর 2026-এর বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা রাজনৈতিক দিক থেকে এবং বিভিন্ন দিক থেকে। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর। এই এসআইআর নিয়ে তৃণমূল সহ মানে বিজেপি বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর ক্ষেত্রে বহু মানুষের নাম বিজেপি বাদ দিয়েছে। এবং এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে এই এসআইআর এ কতটা প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমত আমি বলি, এই বিরোধী দলগুলো, এই বামেরা, ভামেরা, কংগ্রেস, তৃণমূল, হয় তারা প্রকাশ্যে স্টেটমেন্ট দিন যে আমরা ভারতের ন্যায় ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে মানি না। কারণ এই অ্যাডজুডিকেশন, সেটা তো পুরোপুরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে জুডিশিয়াল স্টাফদের দিয়ে করা হয়েছে। এবং নির্বাচন কমিশনের কোনো রোল নেই, কারণ সুপ্রিম কোর্টে ওনারাই গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট ওনাদের কথাতেই রায় দিয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু কোনোভাবেই সে রায়কে চ্যালেঞ্জও করেনি, কোথাও কোনোভাবে দল হিসাবে আমরা চ্যালেঞ্জ করিনি। নির্বাচন কমিশন সাংবিধানিক বডি, তারা যে ডিসিশন নিয়েছে আমরা মাথা পেতে গ্রহণ করেছি। এখন আপনি যদি উত্তরপাড়া বিধানসভার কথা বলেন, এখানে কোনো এর প্রভাব পড়েনি। কয়েকটি জায়গায় খুব কম সংখ্যক মানুষ কিন্তু বলেছেন তাদের বোধহয় একটা সমস্যা হচ্ছে ভোটাধিকারে, মতুয়া সম্প্রদায়। তো আমরা বলেছি, আপনারা হিন্দু, আপনারা ভারতবর্ষের শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নয়, আপনাদের জন্য আমরা সঙ্গে আছি। এটা তো মোদীজি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির আমাদের ঘোষিত, আমরা ওদের সঙ্গে আছি, এখানে কোনো পার্থক্য নেই। আরেকটা প্রশ্ন, আপনি 2026-এর বিধানসভায় জিতলেন উত্তরপাড়া থেকে। প্রথম আপনি কোন কাজটাকে সর্বাগ্রে করতে চান এবং আপনার মনে হয় এটাই সব থেকে জরুরি? আমার প্রথম কাজ যেটা হবে, উত্তরপাড়ার মানুষের আশীর্বাদ পেয়ে আমি যদি বিধায়ক হই, প্রথম কাজ হবে উত্তরপাড়ায় ভয়মুক্ত সমাজ, ভয়মুক্ত উত্তরপাড়া। এখানকার একজনও কন্যা সন্তান, মেয়ে, মা, বোন, তারা যেন কোনো মতেই ভয় না পায়, কোথাও যাদের আতঙ্ক তাদের গ্রাস করতে না পারে। এটা একদম খুব পরিষ্কার, এবং এটাই আমার প্রাথমিক, যে এখানকার মেয়েরা, মায়েরা, বোনেরা
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওই রাত 8টার নিদানে গেল কোনো চিন্তা নেই, তাদের জন্য দীপাঞ্জন আছে। আমি যদি সারা জীবন আমি আইন শৃঙ্খলার এইসব কাজ করে উঠতে পারি, জিহাদিদের ঠান্ডা করতে পারি, আর এই তৃণমূলের সমাজ বিরোধীতে পারবো না, ওটা করে দেখাবো। ওটা আমার প্রথম। শেষ প্রশ্ন, আপনি অনেক ব্যস্ত মানুষ, তার মধ্যে আমাদের সময় দিয়েছেন। এই যে ব্যস্ততার মধ্যে নিজেকে ঠিক রাখতে এই গরমকে উপেক্ষা করে প্রচার করছেন, আপনি আপনার কর্মীদের এবং অন্যান্য যারা আছেন আপনাদের দলের বিরোধী দলে কি বলবেন? শরীরটাকে সুস্থ রাখতে কি নিয়ম মানতে হয়? শরীরে কোনো সমস্যা নেই, মনটাকে ঠিক রাখুন, উত্তেজিত হবেন না, প্ররোচিত হবেন না, প্ররোচনা কেউ করার চেষ্টা করলে ডিফোকাস হবেন না, মনটাকে ঠিক রাখুন, শরীর নিয়ে কোনো সমস্যা নেই। আমি কোনো রকম স্পেশাল কিছু করছি না। আমার 60 বছর বয়স, ট্রেনের মধ্যে 14 ঘন্টা 16 ঘন্টা প্রচার করছি এই ভয়ঙ্কর গরমে। আমি একদম নর্মাল লাইফ, খুব হালকা খাই, হালকা জামা কাপড় পরে আছি, বাস। আমার এর মতন করে কিছু নেই। দিনের মধ্যে 2বার বা 3বার স্নান করার চেষ্টা করি সুযোগ হলে, তাহলে তাও করি না। মনটাকে ঠিক রাখুন, এখন ফোকাস। আর 14-15 দিন রয়েছে, তারপর তো আসল সংগ্রাম। আমরা কথা বললাম উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সঙ্গে। উনি বলছেন উনি পাক পরিষ্কার করতে নেমেছেন, কাদার ছিটে লাগবে, বিরোধীরা যে যাই বলুক, উনি ওনার লক্ষ্যে অবিচল। দুর্নীতি মুক্ত, ভয় মুক্ত উত্তরপাড়া গড়তে চান তিনি। আমরা আবার ফিরবো অন্য কোনো প্রার্থীর সঙ্গে মুখোমুখি সোজা কথায়। দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।